বাংলাদেশ পৃথিবীর সবথেকে বেশি বোকাচোদা চুতিয়া জনগণ কোন দেশে বসবাস করে তার উপর যদি একটা সার্ভে করা হয় না অক্সফোর্ড থেকে, তাহলে যে দেশের নাম সবার আগে আসবে তা হচ্ছে বাংলাদেশ। একটা সময় পাকিস্তানের নাম আসতো, এখন এরা সেই জায়গাটা দখল করে নিয়েছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের এরকমই দুজন ঠাড়কিচোদা বুড়োকে নিয়ে, যারা যৌবনে নিজেদের সেক্স মেটাতে না পারার জন্য মাথায় বীর্য উঠে গেছে আর এখন একটা গোটা দেশ মিটিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো বন্ধুগণ, বিপ্লবীর আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের দুর্দান্ত কন্টেন্টটা দেখার জন্য আমি জানি আপনারা সকলে খুব ওয়েট করে আছেন। তো চলুন শুরু করা যাক। বিপ্লব দীর্ঘজীবী হোক। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এই যে কাকা, কলকাতা পরে দখল করবে, ঠিক আছে? তোমার তো ঘাটে যাওয়ার বয়স হয়ে গেল। কি করে এখন গিয়ে কবরের জায়গাটা দখল করবে সেটা নিয়ে আগে ভাবো, কলকাতা নিয়ে পরে ভাববে, ওটা তোমার অকাদের বাইরের জিনিস, বুঝলে? আর এই যে কাকা শোনো, তোমার উদ্দেশ্যে একটা কথা বলি। তোমার যদি মাথায় এতই হিট উঠে থাকে না, দেখো তোমাদের বাংলাদেশে তো কলা গাছের অভাব নেই। একটা মোটা দেখে কলা গাছ খুঁজে বার করো, তার মধ্যে একটা ছোট্ট ফুটো করো, করে সেখানে নিজের হিটটাকে মেটাও। এভাবে ক্যামেরার সামনে এসে না বালছাল বকো না, বুঝলে? পুরো দেশের লোক তোমাকে খিস্তি মারছে, ভাল লাগছে বুড়ো বয়সে খিস্তি খেতে। আর আমার বাংলাদেশের ভাই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে মানে এইসব বুড়োচোদা লোকজনকে বাঁচিয়ে রেখেছেন কেন বলুন তো? বিষ খাইয়ে মেরে দিতে পারেন না বালছাল লোকগুলোকে? আপনার দেশের নামে সালা কলঙ্ক, সমাজের নামে কলঙ্ক। এরা একেবারে মেজার ছিল, আমার লাইওয়া ঝাড়ছিল তুমি বোকাচোদা। বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য। এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। দেখুন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে আমরা পাকিস্তানকে তো খিস্তি করি না, হ্যাঁ, শুয়োরের বাচ্চা দেশ, খিস্তি খাওয়ারই যোগ্য, সেটা আলাদা বিষয়। কিন্তু পাকিস্তান তার গোটা জীবনে যতই খারাপ কাজ করুক না কেন, একটা ভালো কাজ কিন্তু করেছে। বলুন তো কি? অপারেশন সার্চ লাইট। পাকিস্তানি সোলজাররা বাংলাদেশে ঢুকে কার ঘরে কটা বউ আছে টেনে বার করে আনতো আর তাদের ওপর লাইট মারতো, আরো অনেক কিছু মারতো। সেই ব্যাপারে যাচ্ছি না, সেটা আপনারা ভালো করে জানেন। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে কথাগুলো। আর তখন এরা কি করতো বলুন তো? লুঙ্গি তুলে গান নিয়ে পালাতো। এই বাপরা ছিল, তাই এখনো বেঁচে আছিস, বুঝলি? এই যে কাকা বলছো না পরবর্তী প্রজন্মকে ট্রেনিং দেব, বন্দুক চালানো শেখাবো, কলকাতা দখল করব, এই ট্রেনিংটাও তোমাদেরকে এই বাপরা শিখিয়েছে, ঠিক আছে? তার আগে বন্দুক চালানো তো দূরের কথা, বন্দুক তোমরা চোখেও দেখোনি। আমরা তোমাদেরকে দেখিয়েছি যে এটাকে বন্দুক বল, এটাকে এইভাবে চালাতে হয়, বুঝলে? তাই বাপের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না, না হলে ঠাপই খাবে। দেখো কাকা, তোমার উদ্দেশ্যে আর ইউনুসের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের ভারতের কাছে না ব্রাহ্মস বলে একটা মিসাইল আছে। তোমরা তো মিসাইল বাপের জন্য চোখে দেখোনি, ব্রাহ্মস অনেক দূরের কথা। বলছি শোনো, ব্রাহ্মস হচ্ছে একটা ব্যালিস্টিক মিসাইল। এর কাজ কি? ব্রাহ্মসের মাথায় একটা সেন্সার লাগানো আছে। যদি ব্রাহ্মসকে কোনো একটা টার্গেটের মধ্যে পয়েন্ট করে লঞ্চ করা হয়, ব্রাহ্মস কি করে? সেই টার্গেটটাকে গিয়ে হিট করে সোজা। এবার ধরো আমাদের দেশ থেকে দুখানা ব্রাহ্মস ছাড়া হলো, একটা তোমার পোদের ফুটো লক্ষ্য করে আর একটা ইউনুসের পোদের ফুটো লক্ষ্য করে। কি হবে বুঝতে পারছো তো? রনে বনে জলে জঙ্গলে নালা নর্দমায় যেই ফুটোতেই ঢুকে যাও না কেন, ব্রাহ্মস পোদ নিয়েই ছাড়বে। দেখবে তোমার পোদ ফেটে হিরোশিমা আর ইউনুসের নাগাসাকি হয়ে গেছে। এবার আসি ইউনুসের কথায়। ও সরি, ভুল বললাম, প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের কথায়। আপনারা কখনো শুনেছেন নোবেল প্রাইজ টাকা দিয়ে কেনা যায়? এতদিন আমরা কি জানতাম? যে আমাদের ইন্ডিয়াতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টাকা দিয়ে কেনা যায়, আমাদের বাংলায় মহানায়ক সম্মান টাকা দিয়ে কেনা যায়, কিন্তু নোবেল প্রাইজ টাকা দিয়ে কেনা যায়? ইউনুসকে দেখার পর এখন আমার এই জিনিসটার উপর ভরসা হয়। বিশ্বাস করুন, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে বড় হয়ে আমি নোবেল প্রাইজ জিতবো। বিভিন্ন কারণের জন্য নোবেল পাওয়া যায়, সাহিত্য চর্চার জন্য পাওয়া যায়, সমাজ সেবার জন্য পাওয়া যায়, বিজ্ঞান চর্চার জন্য পাওয়া যায়। আর কিছু নাই পারি, অন্তত সাহিত্য চর্চাটা তো করতেই পারতাম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেভেলে কখনো উঠতে পারতাম না, তবে হ্যাঁ
তার থেকে ওপরের লেভেল অবশ্যই পৌঁছাতা। কিন্তু সত্যি বলছি, ইউনুসকে দেখার পর থেকে না নোবেল প্রাইজ আর সততা এই দুটো জিনিসের ওপর থেকে আমার বিশ্বাসই উঠে গেছে, ভরসাই উঠে গেছে মারা। মানে আপনি ভাবতে পারছেন ইউনুস নাকি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে, শান্তির জন্য। একটা লোক যে একটা গোটা দেশে শান্তির গাঁড় মেরে রেখে দিয়েছে, সে নাকি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে। সত্যিই টাকা দিয়ে কেনা যায় নোবেল প্রাইজ, সত্যিই টাকা দিয়ে কেনা যায়, বিশ্বাস করুন। এখন আমি বিশ্বাস করি কথাটাতে। আর এই যে ইউনুস স্যার নোবেল প্রাইজটা কোথায় রেখেছেন? বাড়ির আলমারিতে, শোকেসে? ওরকম বালের জায়গায় কেউ নোবেল প্রাইজ রাখে? আমি আপনাকে একটা ভালো জায়গা বলছি, হেভি জায়গা, মানে ওর থেকে বেটার জায়গা, ওর থেকে বেস্ট জায়গা আপনার নোবেল প্রাইজের জন্য আর কিছু হতেই পারে না। একটা কাজ করুন, আপনি আপনার নোবেল প্রাইজটাকে এভাবে হাতের মধ্যে নিন, নিয়ে গাঁড়ের মধ্যে ঢুকিয়ে নিন মালটাকে। ওটা হচ্ছে আপনার নোবেল প্রাইজের জন্য সব থেকে বেস্ট জায়গা, ঠিক আছে? আর পারলে একটা কাজ করবেন, একটু বালি আর একটু সিমেন্ট নেবেন, ভালো করে মাখাবেন, মাখিয়ে একটা মশলা বানিয়ে জায়গাটাকে একদম সিল করে দেবেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা তো চুরি হয়ে গেছিল, আমি চাই না যাতে আপনারটাও চুরি হয়ে যায়। আর আপনার তো চাপ নিয়ে লাভ নেই, জো বাইডেন আর জর্জ সোরস মিলে মেরে মেরে আপনার ফুটো বড় করে দিয়েছে, একদম পক করে ঢুকে যাবে, ভালো করে সিল করে দেবেন, দেখবেন একদম ব্যাংকের লকার হয় না, ব্যাংকের লকার, লোকের টাকা পয়সা সোনা দানা ব্যাংকের লকারে রাখে, ওটা হচ্ছে আপনার ব্যাংকের লকার, আপনার হিউম্যান লকার, ঠিক আছে? একদম নোবেল প্রাইজটা সেফ থাকবে ওখানে, ওখানে রাখুন। কি বালচাল বালা আলমারি শোকেসের মতো নোবেল প্রাইজ রেখেছে, অত দামি জিনিসটাকে বালচাল জায়গায় তুলে রেখেছে। এটা মূল্যবান জায়গায় ঢুকিয়ে রাখবেন কোথায়, তা না। আর একটা ঢ্যামনা প্রজাতিতে হচ্ছে ভাই বাংলাদেশের ইনফ্লুয়েন্সাররা। মানে বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের, মানে আমি ভাবি একটা ইনফ্লুয়েন্সারের কাজ কি, মানে মানুষকে সঠিক জিনিসটা শেখানো, সঠিক ইনফরমেশন দেওয়া। পলিটিশিয়ান মিডিয়া মিলে যেভাবে মানুষের গান মারার জন্য উঠে পড়ে লেগেছে, সেটার থেকে মানুষকে একটা সঠিক রাস্তা দেখানো। কিন্তু বাংলাদেশের ইনফ্লুয়েন্সাররা কি করে জানেন? সামান্য কিছু ভিউজের জন্য আর টাকার জন্য মানুষকে সালা ভুল রাস্তায় ঠেলে দেয়। দেখুন তাদের ধান্দাটা আপনাদের একটু বলি, আপনাদের দেশের ইনফ্লুয়েন্সারদের, যারা বাংলাদেশি মানুষরা ভিডিওটা দেখছেন, আপনার দেশের নেতারা কি করে? পলিটিশিয়ানরা মানুষকে মুরগি বানায়। শুধু আপনার দেশের বলে না, প্রত্যেকটা দেশের পলিটিশিয়ানদের এটাই কাজ। আপনার দেশ, আমার দেশ, সবার দেশের একটাই কাজ, সাধারণ মানুষকে মুরগি বানানো, ঠিক আছে? আর মিডিয়া কি করে? একটা সময় মিডিয়ার কিছু এথিক্স ছিল, এখন এথিক্স গাদার গাড়ে ঢুকে গেছে। এখন মিডিয়া যেখানে টাকা দেখে আর যেখানে টিআরপি দেখে তার পেছনে দৌড়ায়। এবার ভালো করে বুঝবেন, ধরুন আজকে পলিটিশিয়ান আর মিডিয়া মিলে, মানে পলিটিশিয়ানরা 100 জন মানুষকে মুরগি বানালো, মিডিয়া সেই পলিটিশিয়ানের থেকে টাকা খেয়ে সেই 100 জন মানুষকে আরো ভালোভাবে মুরগি বানালো। তাহলে কি হলো? পলিটিশিয়ান আর মিডিয়া মিলে 100 জন মানুষকে বোকাচোদা মুরগি বানিয়ে দিল। এবার একজন ইনফ্লুয়েন্সার যদি মানুষকে সেই সঠিক জিনিসটা শেখাতো, যে সঠিক জিনিসটা কি বা সঠিক রাস্তাটা কি, বা কিভাবে মিডিয়া আর পলিটিশিয়ান মিলে তাদেরকে ভুল বোঝাচ্ছে, তাহলে কি হতো? এই 100 জন মানুষের থেকে ধরুন 10 জন মানুষ তার কথা ইনফ্লুয়েন্স হয়ে তার পথে হাঁটতো, কিন্তু বাকি 90 জন মানুষ হতো না। আর এটা সেই ইনফ্লুয়েন্সারও খুব ভালোভাবে জানে। তাই সে কি করে বলুন তো? যে পথে মিডিয়া আর পলিটিশিয়ানরা হাঁটছে, মানুষকে মুরগি বানাচ্ছে, তারাও সেই পথে হেঁটে মানুষকে মুরগিই বানায়। ফলে কি হলো? এই 100 জন যে মুরগি হওয়া পাবলিক ছিল, তারা তার ভিডিওতে চলে গেল ভিডিওটা দেখতে, তার ভিডিও রিচ বাড়লো, সাবস্ক্রাইবার বাড়লো, টাকা আসছে টাকা। সাধারণ মানুষ বোকাচোদা মরে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে টাকা আসছে টাকা। তাই বাংলাদেশি অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, একটা সময় বলা হতো, আমরা নিজেরাই গাইতাম, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা। রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে গেছেন। আপনার দেশ সকল দেশের সেরাটা মাথায় রাখবেন। নিজের দেশকে এরকম ঢ্যামনাচোদা লোকেদের হাতে তুলে খতম করে দেবেন না। আপনার দেশের অর্থনীতি আজকে ধসে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার চুদে যাচ্ছে, সেই ব্যাপারগুলোতে একটু ধ্যান দিন, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন। আর যারা দেখবেন এরকম ভণ্ডামি করছে, তাদেরকে লাথি মেরে সমাজ থেকে বার করার চেষ্টা করুন, বুঝলেন? প্রতিবাদ গড়ে তুলুন, না হলে আপনার চোখের সামনে আপনার সোনার বাংলা ধ্বংস হয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন, এটা মাথায় রাখবেন। চলুন ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দিয়ে দেবেন। আমি পয়সা কামানোর জন্য বা লাইক ডিসলাইক পাওয়ার জন্য ভিডিও বানাই না। আমার যেটা মনে হয় উচিত আমি বলতে চাই, আমি বলে দিই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারলে করে দেবেন। আমিও চাই আমার একটা কাল্ট ফলোয়িং তৈরি হোক সবার মতো। হ্যাঁ, তো চলুন ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।